নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা, সঙ্গে আমি সৌমাদিত্য রয়েছি। আর এই মুহূর্তে লোকসভা লোকাল নিয়ে আমরা কোথায় এসেছি বুঝতেই পারছেন। রয়েছে পেছনে সেই শ্যামবাজার পাঁচপাতার মানে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি। আমরা লোকসভা কেন্দ্র কলকাতা উত্তর, সেখানেই উত্তর খোঁজার চেষ্টা করব যে কোন প্রার্থী এগিয়ে আর কোন প্রার্থী পিছিয়ে, কে কি বলছেন। তবে এবার সবাই যেটা বলছে, কলকাতা উত্তরে লড়াই কিন্তু জোরদার। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র, একদিকে আধুনিকতা, অন্যদিকে ঐতিহ্যের মিশেল। আর এখানে লড়াই জোরদার বলছিলাম, তার কারণ একদিকে রয়েছেন বিজেপির তাপস রায়, যিনি সদ্য তৃণমূল কংগ্রেস থেকে যোগ দিয়েছেন। অন্যদিকে রয়েছেন টানা 3বার সাংসদ এখানকার সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর সঙ্গে রয়েছে কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য, এখানে বামেদের সমর্থনে লড়াই করছেন। সুতরাং জোরদার লড়াই হবে বই কি। উত্তর কলকাতায় এবার লড়াই জমে গিয়েছে। তার কারণ একদিকে বিজেপির তরফ থেকে যেরকমভাবে রয়েছেন তাপস রায়, সদ্য তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছেন, এবং বিজেপিতে যেমন তাপস রায় রয়েছেন, উল্টো দিকে কিন্তু রয়েছে তারই এক সময়ের সতীর্থ, তার সিনিয়র লিডার সুদীপ বন্দ্যোপাধ্যায়। মূলত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই একগুচ্ছ অভিযোগ এনে তাপস রায়ের কিন্তু এই দল বদল বলা যেতে পারে। এর পাশাপাশি প্রদীপ ভট্টাচার্য এখানে, তিনি কংগ্রেস থেকে দাঁড়াচ্ছেন, কিন্তু সিপিআইএম তারা তাকে সমর্থন করছেন। সব মিলে একটা জমজমাট লড়াই দেখার অপেক্ষায় কলকাতা উত্তর। আর এই মুহূর্তে আমরা রয়েছি শ্যামসুন্দর তলায়। এখানে প্রতি দলের কর্মীরাই রয়েছেন এবং প্রত্যেকের সঙ্গে কথা বলবো এবং বোঝবার চেষ্টা করব যে এই অঞ্চলের মানুষ ঠিক কী চাইছেন এবং কে এগিয়ে রয়েছে, কে পিছিয়ে রয়েছে। প্রত্যেকেই যারা রয়েছেন রাজনৈতিক কর্মী। আমি শুরুতেই একটুখানি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যারা রয়েছেন তাদের সঙ্গে একটুখানি কথা বলে নেব। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন তাপস রায়, এবং তারপর তাপস রায় দল ছাড়া এবং তারপর বিজেপিতে যোগ দেওয়া। এবার লড়াইটা ঠিক তৃণমূল ভার্সেস তৃণমূল হয়ে গেল না অনেকটা? না, দেখুন, একটা কথা আপনাকে মানতে হবে যে দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওনাদের ঠিক করা প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। এর পরে দল ছেড়ে যিনি চলে গেছেন তার সম্বন্ধে কথা না বলে আমরা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কীভাবে বেশি থেকে বেশি ভোটে জেতানো যায় সেটার দিকে ফোকাস করব। অর্থাৎ মানে যিনি ছেড়ে চলে গেছেন উনি আমাদের দলের পাশ, তাকে নিয়ে নতুন করে কথা বলার বা তাকে নিয়ে ভাবার কোনো সময় বা অযথাই নেই। 2009 সাল থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় এখানকার সাংসদ, কিন্তু বিজেপির যারা সমর্থক রয়েছেন তারা কি বলছেন, কতদূর কাজ হয়েছে? আমি ছোট ভাইদেরকে বলবো নিজের বুকে হাত দিয়ে বলতে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ওনারা কতদিন দেখেছেন অঞ্চলে। ওই সাইবেরিয়ান বার্ড হয় যারা ঠিক সিজনাল মুভমেন্ট করে। সুদীপ বন্দ্যোপাধ্যায় ঠিক নির্বাচনের সময় হঠাৎ করে 3 মাস আগে থেকে দেখা যায়, এবং যিনি প্রার্থী ভারতীয় জনতা পার্টির হয়ে দাঁড়িয়েছেন উনি এখানকার ভূমিপুত্র। ওনাদেরকেই জিজ্ঞেস করুন, ওনারা বলবেন সব সময় সুখে দুঃখে প্রত্যেক কটা লড়াইতে উনি ওনাদের সাথে ছিলেন। এবং ওনার একটা চরিত্র বৈশিষ্ট্য ছিল যে বিরোধী দলেরও কই যদি যেত ওনার কাছে, উনি দল ভুলে যেতেন, লোকটার সাহায্য করতেন। বহু পুরনো একটা ঐতিহ্য রয়েছে কংগ্রেসের এই উত্তর কলকাতায়। কি মনে হয় পারবেন? একদম পারবো, কারণ দুটো প্রার্থী, একজন প্রার্থীকে 5 বছর ধরে দেখতে পাওয়া যায় না, আর একটা প্রার্থী যারা দল বদল। আজকে কোন বিচারধারায় আজকে তাপস রায় এখান থেকে প্রার্থী হলো? বিচারধারা কি মরে গেছে? আজকে মানুষ কি দেখতে পাচ্ছে না? সেক্ষেত্রে আমাদের প্রার্থী সজ্জন ব্যক্তি, অধ্যাপক মানুষ, সেই প্রদীপ ভট্টাচার্যের প্রতি মানুষের একটা আস্থা রয়েছে। এবং সেই আস্থা আপনার কি মনে হয় সেটা ভোট বাক্সে প্রতিফলিত হবে? একদম আস্থা, সেই আস্থা ভোট বাক্সে আসবে। এবং সিপিএম তাদেরকে সমর্থন করছে। আপনাদের কি বক্তব্য? আমাদের বক্তব্য একদম পুরোটাই আমরা পরিষ্কার যে বর্তমান যে সরকার, এই সরকার যে তৃণমূল ও বিজেপির যে হচ্ছে একসঙ্গে যেটা চলছে, যেটা ওরা যেটা পেছনে বলুন সামনে বলুন আমরা সবাই দেখতে পাচ্ছি, এই বর্তমান যে আমাদের রাজ্যে তৃণমূল সরকার, যে তোদের যে ইশতেহার, শুধু এই যে ভোটের যে ইশতেহার, কোনো ইশতেহারে কোনো কিছুই নেই, শুধু লক্ষ্মীর ভাণ্ডার আছে হচ্ছে এখনও অবধি। ওদের যে ইশতেহার, সেই ইশতেহারে কোনো আমাদের শিল্প হবে নাকি সংস্করণ হবে না, আমাদের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার বেসরকারী, এইসব নিয়ে কোনো কথাই লেখা নেই। এর বিরুদ্ধে আমরা প্রকাশ্যে কংগ্রেসের সঙ্গে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে ভোট বাক্স, আমরা এবারই উত্তর কলকাতা আমাদের হচ্ছে প্রদীপ ভট্টাচার্য এবারই হচ্ছে জয়যুক্ত হবে। দাদা যেটা বললেন যে দল বদল করে প্রার্থী হয়েছে, বাইরন বিশ্বাস তৃণমূল করতো, কংগ্রেসে এসে কি করে টিকিট পেলো? তার উত্তর দিক কংগ্রেস আগে, সেটার উত্তর দিক সমমনোভাবাপন্ন দল। সেক্ষেত্রে যে দলটা, একটা দল হচ্ছে যে গণতান্ত্রিকভাবে, আর একটা দল হচ্ছে ধর্মের নামে,
তাহলে এই কোন বিচারধারায় তাপস রায় আজকে বিজেপির প্রার্থী হলো? ছাত্র রাজনীতি করার সময় আমাদের স্বাগত জানানো হতো জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন দিয়ে। সেই কংগ্রেস, সেই তৃণমূল যারা জাতীয়তাবাদী ভাবধারার লোক, তারা আজকে বলে দেশে গৈরিকীকরণ হয়েছে। ঠিক আছে, গৈরিককে বাদ দিয়ে ভারতবর্ষের রাজনীতি হয় না, এবং সেই জন্যই তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে আজকে। ভাষার সঙ্গে ভাষার লড়াই, আজকে মানুষের সঙ্গে মানুষের লড়াই, আজকে জাতির সঙ্গে জাতির লড়াই দিচ্ছে। এর বিরুদ্ধে আমরা এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তো তৃণমূল কংগ্রেস লড়ছে বলা হয়। দুটো জিনিস বলবো, যে কংগ্রেসের দাদার প্রশ্নের উত্তর দেবো, আর তৃণমূল বিজেপির যিনি বললেন তার উত্তরে প্রথমে বলি যে উনি যে বললেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গত 5 বছর দেখা যায়নি, উত্তর কলকাতা জুড়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় না, বা যে যিনি এমপি তিনি পরিযায়ী পাখির মতন, উনি ভোটের সময় হলে আসেন বা বাকি সময় দেখা যায় না। কিন্তু আমরা যেটা বক্তব্য, যে এই আগামী 2 মাস আপনারা দেখতে পাবেন দিল্লি থেকে বিভিন্ন ধরনের পরিযায়ী, বিভিন্ন জাতির পরিযায়ী পাখি ওয়েস্ট বেঙ্গলে আসবে, এবং তারা নিজেদের বক্তব্য রেখে চপারে করে আবার ফেরত চলে যাবে। কিন্তু উনি তো এলাকার সাংসদ। না, উনি অবশ্যই এলাকার সাংসদ। ওনারা যারা দেখতে পান না, তাদের কোনো সমস্যা হচ্ছে, তাদের বুঝতে সমস্যা হচ্ছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় শুধু প্রার্থী হিসাবে নন, উনি আমাদের দলের উত্তর কলকাতার সভাপতি, এবং ওনার বিভিন্ন অঞ্চলে আপনারা যদি ঘোরেন দেখতে পাবেন যে বিভিন্ন অঞ্চলে এমপি ল্যাডের প্রচুর কাজ হয়েছে। তাপস রায় তো একজন ভালো সংগঠক, এই এলাকা তিনি ভালোভাবে চেনেন। তো ওনার যারা অনুগামী রয়েছেন তারা কোথায় যাবে? তারা কি তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি? এখানে কিছু বলতে নেই। দেখুন, ব্যক্তি যোগ্যতা নিয়ে আমি কিছু বলবো না। আমি এখানে দলের হয়ে রিপ্রেজেন্ট করছি। উনি ব্যক্তি হয়ে লড়েছেন, তাহলে উনি নির্দল দাঁড়াতেন। আমি দলের কথা বলছি। আমি ব্যক্তি তাপস রায়, উনি যেখানে গেছেন, গৈরিকীকরণ নিয়ে অসুবিধা নেই, গৈরিকীকরণের সাথে গোমূত্র নিয়ে আমাদের অসুবিধা আছে। না, হচ্ছে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন যে তৃণমূল ও বিজেপি এক, যে তৃণমূল বিজেপি এক বর্তমানে, যে মানে যেই তৃণমূল বিজেপি এক বলেননি, উনি বলেছেন যে উনি একসময় বলেছিলেন, সেটা আমি বললাম তো, যে দলের মধ্যে থেকে দলের প্রার্থী ঘোষণা হওয়ার আগে উনি যারা দলের মধ্যে থেকে দলের বিরুদ্ধে সমালোচনা করেছেন, নিশ্চয়ই করেছেন এবং আগামী দিনেও করবেন, কিন্তু দল থেকে বেরিয়ে গিয়ে সমালোচনা করে না। আর উনি যেটা বলছেন যে দুটো তৃণমূল আর বিজেপি এক, এই কথা কখনো কোথাও বলেনি। তাপস রায় শুধু নয়, দাক্ষিণাত্য নীতি মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছুটাই দক্ষিণে। উত্তর কলকাতা জাতীয়তাবাদী বাম রাজনীতির পীঠস্থান, কলেজ স্ট্রিট হচ্ছে উৎকর্ষের কেন্দ্র। এখানকার মানে রেনেসার নামগুলো বললে আজকে শেষ হবে না। এখানকার একটা আলাদা কালচার আছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় বহিরাগত, সেখানে তাপস রায় মাটি থেকে উঠেছেন, এখানে জন্ম, এখানে পড়াশুনো, এখানকার ভূমিপুত্র, সন অফ দ্য সয়েল। সুতরাং এইখানে তাপস রায়ের আজকের লড়াই। উত্তর কলকাতায় যে বঞ্চনা হচ্ছে, উত্তর কলকাতার নাগরিককে যে সেকেন্ড ক্লাস সিটিজেন করে রেখেছে, উত্তর কলকাতাকে যে দুয়ারানি করেছে, তার বিরুদ্ধে তাপস রায়ের লড়াই। সেই লড়াইয়ে আমরা সবাই আছি, উত্তর কলকাতার মানুষ আছে। এলাকারই মানুষ সুমন রায়চৌধুরী তিনি রয়েছেন আমাদের সঙ্গে। একবার সুমনদার সাথে একবার কথা বলে নেওয়া যাক। সুমনদা, কি মনে হয় যেখানে আর কি লড়াইটা মূলত মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস বনাম বিজেপি, এবং সেখানেও খুব ইন্টারেস্টিং, তাপস রায় যিনি তৃণমূলে ছিলেন তিনি সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন। তাপসবাবু ব্যক্তিগত স্তরে কোন দল করবেন না করবেন সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আপনার কথাটা ঠিক, আপনি একটু আগে বলছিলেন যে উনি ভালো সংগঠক, অঞ্চলটা চেনেন, কিন্তু আমার একটাই বক্তব্য, ওনার সঙ্গে তৃণমূলের গণ্ডগোল হয়েছে, কেন হয়েছে, কি কারণে হঠাৎ উনি রাতারাতি ছেড়ে প্রার্থী হলেন আমার জানা নেই। তবে মতাদর্শের রাজনীতি যদি উনি করতেন, আমি মনে করি তাপস রায়ের ভারতীয় জনতা পার্টি কোনো সঠিক জায়গা ছিল না যাওয়ার। আমিও কারুর প্রতি কোনো ব্যক্তিগত আক্রমণ করি না এবং করবও না। তবে তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে গিয়ে উনি কি প্রমাণ করলেন, আর নিজের সেলফ ইন্টিগ্রিটি, নিজের পলিটিক্যাল ইন্টিগ্রিটি সম্বন্ধে বাংলার মানুষের কাছে কি উদাহরণ রাখলেন, এটা তাপস রায়কে একদিন না একদিন কিন্তু জবাব দিতে হবে। সিনিয়র এখানে পলিটিক্যাল লিডার রয়েছেন, সিপিআইএম এর চন্দনদাও রয়েছেন। চন্দনদা, আপনার কি মনে হয় এখানে আপনার বলছেন যে মিডিয়া বাইনারি তৈরি করেছে, কিন্তু সিপিএম কিংবা কংগ্রেস তারা কোথায় নির্বাচনের নিরিখে, তারা কোথায়? কোনো জায়গায় তো নেই। সেই জায়গা থেকে কোথা থেকে আপনারা পাচ্ছেন আত্মবিশ্বাস? সিপিএম বা কংগ্রেসের ভয়েই তো এত কাণ্ড। আপনি তাপস রায় সম্পর্কে জিজ্ঞেস করছেন না, জিজ্ঞেস করছেন অর্জুন সিং সম্পর্কে জিজ্ঞেস করুন না। দুজনের যৌথ ক্যান্ডিডেট, কাল অবধি বিধানসভার সময় এক দলে থাকে, লোকসভার সময় এক দলে থাকে। বিধানসভায় ঢুকে বলে বিজেপি করি, লোকসভায় গিয়ে বলে আমি টিএমসি করি। কোনো লজ্জা আছে এই দুটো দলের? নির্লজ্জভাবে, নীতিহীনভাবে দল বদলু দুটো দল। দিনের আলো, সূর্যের আলো এদিক থেকে ওদিক হতে না হতে এক দল থেকে অন্য দলে চলে যায়। অ্যাকচুয়ালি এখন যদি সিপিএম আর কংগ্রেসের থেকে দল বদল সম্বন্ধে শুনতে হয়, যারা নিজেদের সমস্ত মানে ব্যক্তি মানে একদম বেসিক যে সত্তা, সেটা বাদ দিয়ে সিপিএম এবং কংগ্রেস জোট করে ওয়েস্ট বেঙ্গলে
পলিটিক্স করছে। এখন তাদের থেকে যদি জ্ঞান শুনতে হয় যে তাপস রায় ঠিক করেছেন না ভুল করেছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় ঠিক করছেন না ভুল করছেন, এটা মানে এবং ওনাকে বলতে হবে, জানতে হবে কেরালায় পিনারাই বিজয়ানের হাত ধরে কংগ্রেসের জেনারেল সেক্রেটারি জয়েন করছে। কে পিনারাই বিজয়ান? সিপিএম এর চিফ মিনিস্টার কেরালা। তার উত্তর আগে দিক কংগ্রেস সিপিএম কি করবে। কংগ্রেস তো তারা জোটই তো করছে অলমোস্ট, তারা তো অনুসমঝোতাতেই রয়েছে। শুনুন, দল বদলটা ব্যক্তি স্বার্থে না বৃহত্তর স্বার্থে সেটা দেখতে হবে। ব্যক্তি স্বার্থে যদি হয় সেটা নিয়ে মানুষের অসুবিধা থাকে। আর সব থেকে বড় কথা, এই নির্বাচনী জায়গায় আপনি কি বললেন, আমি কি বললাম, দাদারা কি বললো, ডাজেন্ট ম্যাটার। জনগণ কি বলল সেটাই হচ্ছে শেষ কথা। ভোটাররাও কারুর কেনা নয় এবং নেতারাও নয়। সুতরাং আজকে যদি আমি মনে করি যে আমি ভুল করেছিলাম, তাহলে আমি রত্নাকর থেকে বাল্মীকি হওয়ার ভোটের মুখে দল বদল, তারপর কি মানুষের বিশ্বাস থাকে কি মনে হয়? না, বিশ্বাসযোগ্যতা 100 বার থাকে, কারণ তার ব্যক্তিগত স্বার্থরা, তিনি তো ডোবা থেকে নালা থেকে উঠে তিনি তো গঙ্গা স্নান করে তিনি তো ভারতের বৃহত্তর একটা পার্টি রাজনৈতিক পরিবারে, যেটাকে আমরা পরিবার বলি, পরিবারে এসছে। তিনি এতদিনের দক্ষ রাজনীতিবিদ কিছু তো মনে করেছেন, কারণ তিনি ক্রমাগত সেই পার্টিতে থেকেও কিন্তু তিনি বিরোধিতা এবং দুর্নীতির প্রতি কিন্তু সোচ্চার হয়েছিলেন। সেই সোচ্চার হওয়ার ফলে কিন্তু আজকে তার সেই ফলটা প্রাপ্য হয়েছে, যে তাকে কিন্তু আস্তে আস্তে ওই দলেই কোণঠাসা এবং সবই হচ্ছে এখানে যেমন সেটিং চলছে আর ওয়াশিং মেশিনের কারবার চলছে বিজেপিতে। যে আপনি দেখুন আজকে প্রফুল্ল প্যাটেল, তার বিরুদ্ধে কি এয়ারলাইন্স কেলেঙ্কারি, তার বিরুদ্ধে উঠে গেল, সিবিআই ইডি চলে গেল। আজকে কে? অশোক চৌহান, যার বিরুদ্ধে নরেন্দ্র মোদী শ্বেতপত্র প্রকাশ করতে গিয়ে বলল যে আবাসন কেলেঙ্কারিতে অশোক চৌহানে মহারাষ্ট্রের তার নাম রয়েছে। আজকে যখনই অশোক চৌহান বিজেপিতে জয়েন করল, বলবেন এই অভিযোগগুলো নিয়ে? ভারতীয় রাজনীতিতে এই দুই, যেখানে কংগ্রেস আর সিপিএম এর জোট হয়েছে, যারা দুজন এখানে বক্তব্য রাখছে, আজ থেকে বিগত ঠিক 10 বছর আগে তারা তাদের বিরুদ্ধে একে অপরের বিরুদ্ধে কি বলতো ওনাদের জিজ্ঞেস করুন। তিনটে লোক যে আছে, তিনটেই কংগ্রেস আছে। 1 নম্বর কংগ্রেস, 2 নম্বর কংগ্রেস, 3 নম্বর কংগ্রেস। 1 নম্বর কংগ্রেস প্রদীপ ভট্টাচার্য, 2 নম্বর দাদা হলো আমার সুদীপ বন্দ্যোপাধ্যায়, 3 নম্বর এবার তাপসদা হয়ে গেল। এবার ইনারা কাণ্ড লড়াই করছেন। 1 নম্বর কংগ্রেসকে দাদা ভোট দিলেই তো হতো, সব কিছু ভাগো। না, এই দেখুন, এটা পশ্চিমবঙ্গ, এখানে রসবোধের জায়গা আছে। এটা এখানে খালি ওই গরু গোবরের ব্যাপার নেই, এখানে রসবোধের ব্যাপার আছে। আমরা রবীন্দ্রনাথ চর্চা করি, আমরা রামকৃষ্ণদেবকেও নিয়ে চর্চা করি, তো সেখানে আমাদের অসুবিধা নেই। কিন্তু বলছেই, কিন্তু এই যে সিপিএম দাদারা বলছে এই তৃণমূলের সাথে জোট, 89 সালে ভিপি সিংহের সরকার, জ্যোতিবাবু, অটল বিহারী বাজপেয়ী, আমরা সবাই দেখেছি, মানে আমি জন্মাইনি, ইতিহাসে দেখেছি। তো যাক, আপনি ক্লাস 8-এ পলাশির যুদ্ধ লিখেছিলেন, আপনি কি পলাশির যুদ্ধে দেখেছিলেন? তো এইসব অযৌক্তিক কথাবার্তা বলে লাভ নেই। আপনি হেয় করতে চাইছেন, ঠিক আছে, আমরা 4 তারিখের পর জনগণ আপনাদের হেয় করে দেবে, এর বেশি কিছু বলবো না। তো এখানে রসবোধের জায়গা আছে, দাদা খুব ভালোভাবেই বললেন, আমরা সেটা স্পোর্টিংলি নিলাম, আর কিছুই না। কংগ্রেস থেকে তৃণমূলের জন্ম, এটা তো অস্বীকার করছি না আমি। দাদা যেটা বললেন যে 1 নম্বর কংগ্রেস, 2 নম্বর কংগ্রেস, 3 নম্বর কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসের জন্ম, এটা সত্যি কথা। কিন্তু কংগ্রেস যে নিজেদের সমস্ত সত্তা বিসর্জন দিয়ে সিপিএম এর সাথে জোট করবে, এটাও পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিন ভাবেনি। আপনাদের যিনি সাংসদ প্রার্থী তাপস রায়, তার কি বক্তব্য রয়েছে উত্তর কলকাতার ডেভেলপমেন্টের জন্য এবং কি কি ইস্যু সামনে তিনি রাখছেন? প্রত্যেক মুহূর্ত যে এই পশ্চিমবঙ্গে উত্তর কলকাতার মানুষরা বঞ্চিত ছিল, সাংসদ হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায় কোনো পরিষেবা দেননি, তার প্রত্যেক মুহূর্তে উনি প্রত্যেক মানুষের সাথে অ্যাটাচ থাকবেন। কিন্তু একটা অভিযোগ বারবার উঠছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এলাকায় দেখতে পাওয়া যায় না। এমপি কি লোকের বাড়িতে বাড়িতে ঘুরবে? উনি কি পোস্টমাস্টার নাকি? হ্যাঁ, উনি কি পোস্টমাস্টার নাকি? দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গের মানুষও এই কোভিড টাইমে বিজেপিকে রাস্তা দেখতে পায়নি। তেমন কুণাল ঘোষের প্রসঙ্গে কি বলবেন? তিনিও তো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক। আমরা বুঝে নেব দলের ব্যাপার, আমাদের দলের সম্মানীয় নেতা কুণাল ঘোষ প্রসঙ্গে কিছু বলার আমাদের নেই। কুণালদা যেটা বলেছিলেন সেটা প্রার্থী ঘোষণা হওয়ার আগে, কুণাল ঘোষ যেটা বলেছেন প্রার্থী ঘোষণার আগে তার নিজের যে পছন্দ সে কথা বলেছিলেন। কিন্তু যখন যে মুহূর্তে ব্রিগেডের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে প্রার্থী ঘোষণা হয়ে গেছে, তারপরে আমরা সবাই আমাদের সবার প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। কি ইস্যু সামনে রেখে আপনারা জনগণের কাছে যাচ্ছেন? শুধুমাত্র উন্নয়ন। আপনি যে বলছেন যে এমপিকে দেখা যায়নি, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে এমপি শুধু এমপি নয়, উনি লোকসভায় আমাদের দলনেতা এবং তাকে দিল্লিটার অনেক বেশি সামলাতে হয়। এবং দিল্লির যে বঞ্চনা আমাদের প্রতি, ওয়েস্ট বেঙ্গলের প্রতি,
সেই সমস্ত বিভিন্ন বিষয়ে ওনাকে দিল্লিতে ব্যস্ত থাকতে। ওনারা যেটা অভিযোগ রাখছেন যে করোনায় বিজেপির ছেলেদের দেখা যায়নি, ওনারা কি কোভিডের টিকাটা নেননি একটু জিজ্ঞেস করুন, এবং কোভিডের টিকিটটা পুরো আমি বলে দিই, কোভিডের টিকাটা বলে দিই, কোভিডটা একটা মহামারী, কিন্তু স্বাস্থ্যসাথী বা শিক্ষাসাথী বা সবুজ সাথী এটা মহামারীর জন্য আসেনি, এটা বাধ্যতামূলক নয়, এটা মস্তিষ্ক প্রসূত। দুটোর মধ্যে পার্থক্য আছে। একটা মহামারী সারা বিশ্বে কোভিডের টিকা চলেছে, কিন্তু কন্যাশ্রী সারা বিশ্বে নেই, এটা মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত। তাই জন্য লোক আমাদের ভোট দেবে। ন্যায়, যুবার ন্যায়, ছাত্রের ন্যায়, শ্রমিকের ন্যায়, কৃষকের ন্যায়, এই গ্যারেন্টি নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি। আমরা ঘরে ঘরে গিয়ে বলতে চাই যে আপনারা আসুন, যেভাবে 2014 সালে আপনি 72 টাকা লিটার আজকে তো পেট্রোল কিনতেন, আজকে 2024 সালে আপনাকে সেখানে 107 টাকা দরে লিটারে আপনাকে পেট্রোল কিনতে। আজকে ভারতবর্ষে যে অস্থিরতা তৈরি হয়েছে, ভারতবর্ষে যেভাবে ধর্মনিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে, তার বিরুদ্ধে প্রত্যেকটা মানুষের কাছে যাচ্ছি যে আপনারা আসুন। জাতীয় কংগ্রেস আপনাদের যে গ্যারেন্টি দিচ্ছে, সেই গ্যারেন্টিকে সামনে রেখে আমরা প্রদীপ ভট্টাচার্যকে নিয়ে প্রত্যেকটা দৌড়ে দৌড়ে যাচ্ছি ভোট চাইতে। জনগণকে সম্মান করতে শিখতে হবে। সেই সম্মান করাটা কি 4 তারিখ অবধি জনগণের উপরে ছেড়ে দিতে হবে। এবং সারা বছর যারা পড়াশোনা করে তারা পরীক্ষার আগে লাফালাফি করে না, তাদের কোনো মন্দিরেও যেতে হয় না, মসজিদেও যেতে হয় না। পরীক্ষার আগের দিন তারা রিল্যাক্স হয়ে সিনেমা দেখে, এরকমও ঘটনা আছে ভালো স্টুডেন্টদের। আমরা ভালো ছাত্র, আমরা সারা বছর লোকের পাশে থেকেছি। এমন সারা বছর মানুষের পাশে থাকে, শেখ শাহজাহানের মতো লোকেরা তৃণমূলে জন্ম নেয়। ওই জন্য মানে কতটা মানুষের পাশে থাকে সেটা দেখাই যাচ্ছে। তার উদাহরণ হচ্ছে শেখ শাহজাহান বিজেপিতে, যদি শেখ শাহজাহান যদি বিজেপিতে চলে যায় তখন কিন্তু সে ভালো হয়ে যাবে। 2016-তে নিরাপত্তা সরকার সিপিএম এর ওখানকার বিধায়ক, ওরা একটা কথা বলে সিপিএম নিবিড় জনসংযোগ মানে রাস্তায় হাটে মাঠে ঘাটে মেশা। হাটে মাঠে ঘাটে সিপিএম একটাও প্রতিবাদ করেছে সন্দেশখালীর তথাকথিত রাত্রির 12টার সময় পিঠে বানানো নিয়ে? আপনি দেখাতে পারবেন না? আমরা দাঁড়ান বলতে দিন, মাঝখান থেকে ঢুকবেন না। আর একটা কথা, যেখানে দল দেখেছে অন্যায় হয়েছে, শিবু হাজরা এবং তাদের সাগরেদদের অ্যারেস্ট করিয়েছে, যে জমিতে দখল করেছিল, হ্যাঁ অন্যায় হয়েছে, সেই জায়গা ফেরত দিয়েছে। মেন শাহজাহানকে আঁচলে তোলে, আর যে বিধানসভায় দাঁড়িয়ে প্রতিবাদী কণ্ঠ আছে, প্রতিবাদী কণ্ঠ থাকতে দিয়েছে। মানে এত শুভেন্দু ফোবিয়া এনারা ভুগছেন, রাতের মনে হয় ঘুম চলে গেছে। কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী শুভেন্দু এত বড় নেতা, ওর যদি গড় হয় মেদিনীপুর, আমাদের তৃণমূলের ঘর মেদিনীপুর বলে দিলাম, কেন বাবাকে না বলো না? কেন আরে ভাইকে সাইড করে দিল? উত্তর দিক। আর ও যদি এত বড় রাজনীতিবিদ হয়, তাহলে ও নিজে কেন দাঁড়ালো না? এই লড়াই, এই তরজা অবশ্যই চলতে থাকবে এবং সেই চলবে একেবারে 4 তারিখ পর্যন্ত। এবং 4 তারিখ যখন ভোটের ফল সামনে আসবে, তখনই কিন্তু স্পষ্ট হবে কে এগিয়ে কে পিছিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি লোকসভা লোকাল। সব খবরের জন্য দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।